হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 12, যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2015 এর ম্যাথগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 11টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? ঠিক, তো এটা কিভাবে করে নেবো চট করে দেখে নাও। এটা কি বলছে, এখানে প্রথমে 18,700 কথাটা বাদ দাও, এইটা ভাবো 15% ক্ষতির কথা বলেছে। যে 15% ক্ষতি বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছুর দাম যদি 100% হয়, তাহলে সেটাকে যখন সে 85%-এ বিক্রি করছে, তখন সেটাকে আমি 15% ক্ষতি বলছি। আবার 15% লাভ কখন বলছে, যখন আমার কোনো কিছুর দাম 100 হয়, তাকে আমি 15% বেশিতে বিক্রি করি, অর্থাৎ 115%-এ বিক্রি করি। তাহলে এখানে 18,700-তে বিক্রি করে আমার এইটা হয়েছে, 85% দাম আমি পেয়েছি, আমাকে বার করতে হবে 115%। সিম্পল তো এরা শিখে এবার আমরা করে দেবো যে 85% সমান হচ্ছে 18,700, তাহলে 115% বা 115% মানে হচ্ছে কত? ঠিক, বেশি হবে অবশ্যই, তাহলে বড়টা উপরে বসে যাবে, 115/85 গণিত 18,700। এটাকে কাটাকাটি করবে, 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে 5 23, 115, 17 দিয়ে এটা অবশ্যই কাটবে, 17 একে 17, 1 17 একে 17, 1100। তা 23-কে 11 দিয়ে গুণ করলে 2 5 3 25300, 25,300 টাকা। তাহলে তার 15% লাভ করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 25,300 টাকায়। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে? কি বলেছে, একটি আয়তক্ষেত্র যার প্রস্থ বলে দিয়েছে 5 সেন্টিমিটার আর কর্ণ বলে দিয়েছে 13 সেন্টিমিটার। এই কর্ণটা ধরে নাও 13 সেন্টিমিটার। আমাকে তাহলে পরিসীমা, দেখো পরিসীমা বার করতে গেলে আমার কি কি প্রয়োজন? পরিসীমা বার করতে গেলে আমার দৈর্ঘ্য দরকার আর প্রস্থ দরকার। প্রস্থ তো অলরেডি দিয়েই দিয়েছে, তাহলে শুধু দৈর্ঘ্যটা দরকার, অর্থাৎ আমার এইটা লাগবে। এবার দেখো লক্ষ্য করো, এখানে যদি আমি নাম দিয়ে দিই এটাকে এ বি সি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ আমি পেয়ে যাচ্ছি। যে ত্রিভুজের দেখো আয়তক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি হয়, মানে এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সেই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ। দেখো লম্ব পেয়ে গেছি 5, অতিভুজ পেয়ে গেছি 13, তাহলে আমাকে ভূমি বা বেস যেটা হচ্ছে দৈর্ঘ্য সেটা বার করতে হবে। তাহলে দৈর্ঘ্য বা বিসি বা ভূমি যেটা, সেটা সমান কি হবে? আন্ডার রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, বা আন্ডার রুট 169 মাইনাস 25, বা আন্ডার রুট 144, বা 12। দেখো এইগুলো এখানে ক্যালকুলেশন করে করছো, পরীক্ষার সময় ট্রিপলেট জিনিসটাকে একটু মাথাতে রেখো, তাহলে দেখবে মুখে মুখে হয়ে যাবে। যেমন 3 4 5, ঠিক আছে, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। ঠিক আছে, এরকম ভাবে তুমি যদি সবগুলোকে ডবল করো, 6 8 10, এটা, তারপর হচ্ছে 5 12 13 যেটা এখানে কাজ করেছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ট্রিপলেট। এই ট্রিপলেট গুলো জেনে থাকলে তোমাকে এই ক্যালকুলেশনটাকে করতে হবে না, তুমি সময় বাঁচাতে পারবে। ক্যালকুলেশনটা কঠিন নয়, কিন্তু যাই হোক করতে একটু তো সময় লাগবেই। তো সেই সময়টাকে তুমি সেভ করতে পারবে যদি ট্রিপলেট গুলো ধারণা থাকে। এবং চট করে দেখো, যদি লম্ব 5 হয়, অতিভুজ 13 হয়, তাহলে বাহু ভূমি হবে 12। এটা আমরা মুখে মুখেই তখন করতে পারবো। ঠিক, তাই দৈর্ঘ্য বেরিয়ে গেল 12। দৈর্ঘ্য যখনই বেরিয়ে যাবে, প্রস্থ আগেই দেওয়া আছে, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5, তাহলে হচ্ছে 2 গুণিত 17 সমান হচ্ছে 34 সেন্টিমিটার। ঠিক, তাহলে কি হলো? অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? তাই তিনটে বাহুর অনুপাত দিয়ে দিয়েছে 7:9:12। তাহলে এখান থেকে দেখে কি বুঝছি? সব থেকে বড় হচ্ছে দেখো এটা, আর ছোট হচ্ছে এটা, আর এটা হচ্ছে মাঝারি। সেটা তো আমি দেখেই বুঝতে পারছি না, অনুপাত দেখে। এবার কি বলেছে? বড় আর ছোটর মধ্যে অন্তর বলে দিয়েছে এখানে 15 সেন্টিমিটার। এখানে ছোট কত আছে? 7, এখানে বড় কত আছে? 12। এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে দেখো পার্থক্য হচ্ছে 5 একক।
সেই 5 এককটাই এখানে 15 সেন্টিমিটার বলছে, তাহলে 5 এককটাই যদি 15 সেন্টিমিটার হয় তাহলে বড়টা কত আছে, বড়টা আছে 12 একক, তাহলে 12 মান কত হবে, 5 3 15 হয়েছে মানে 12 3 36 সেমি হবে, তাহলে বড় বাহুটা হচ্ছে 36 সেন্টিমিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 630 টাকা 630টি জিনিস এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছিল, আমাকে বার করতে বলেছে এক্স কতগুলি জিনিস পেয়েছিল। এখানে কি সম্পর্ক দিয়েছে, এক্স ওয়াই এর 3 গুণ পেয়েছে, ওয়াই জেড এর 5 গুণ পেয়েছে, তাহলে জেড যদি ধরে নিই যে জেড টি জিনিস পেয়েছিল, তাহলে ওয়াই কতগুলো পেয়েছিল, দেখো জেড এর 5 গুণ মানে 5 জেড টি জিনিস। আবার এক্স কি পেয়েছে, এক্স পেয়েছে 3 ওয়াই, তাহলে ওয়াই তো 5 জেড মানে 3 ইন্টু 5 জেড মানে 15 জেড টি জিনিস। এবার মোট জিনিস তো দিয়ে দিয়েছে 630 না, তাহলে জেড প্লাস 5 জেড প্লাস 15 জেড সমান 630, সিম্পল, জেড প্লাস 5 জেড প্লাস 15 জেড সমান হচ্ছে 630টি জিনিস। এখান থেকে আমি জেড এর ভ্যালু বার করে নেব, তাহলে এখান থেকে 15 5 20 আর 21 জেড হচ্ছে, 21 জেড হচ্ছে 630, 21 জেড কেটে যাবে, 21 3 30 হয়ে যাচ্ছে, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 30টি। এবার আমাকে কার বার করতে বলেছে, এক্স, এক্স কত ছিল, এক্স পেয়েছিল 15 জেড, তাহলে 15 গণিত 30 সমান 3 15 45 মানে 450টি। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুরে ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয় তবে সোমবার দুপুরে অর্থাৎ পরদিন দুপুরে ঘড়িটি কি সময় দেখাবে। দুপুর বলতে এখানে দুপুর 12টা বোঝাচ্ছে, এখানে বলে দিয়েছে সেটা। প্রতি ঘন্টায় 5 সেকেন্ড বোঝাচ্ছে, স্লো হচ্ছে সে, তাহলে কি হচ্ছে, রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত টাইম বার করে নিতে হবে আমাকে। তাই রবিবার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত টাইম হচ্ছে 24 ঘন্টা, ঠিক। তাহলে প্রতি ঘন্টায় যদি 5 সেকেন্ড করে হয় তাহলে 24 ঘন্টায় কত হবে, কত সেকেন্ড স্লো হবে, 24 ইন্টু 5 মানে হচ্ছে 120 সেকেন্ড স্লো হবে, 120 সেকেন্ড মানে 2 মিনিট স্লো হবে। তাহলে পরের দিন দুপুর বেলা অর্থাৎ সোমবার দিন দুপুর বেলা যখন 12টা বাজার কথা, তখন কি হবে, 2 মিনিট কম দেখাবে সেখানে, মানে 2 মিনিট যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কত বাজবে সেখানে, 11টা বেজে 58 মিনিট। অপশন নাম্বার কোথায় রয়েছে, এএম, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। দেখো এখানে এই এটাকে কিন্তু আনসার করে দিতে পারো অনেক সময়, এটা কিন্তু দেখে লক্ষ্য করে পিএম আছে অর্থাৎ রাত্রি 11টা বেজে 58, ঠিক আছে, আর এখানে আছে এএম, তো এটা হবে আনসার, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি অটোরিকশা 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে পৌঁছাতে আরো 1 ঘন্টা সময় নেয় তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে দেখো সে 2 ঘন্টা 30 মিনিট চলছে কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে আরো 1 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে মোট সময় কত, মোট টাইম কত নিচ্ছে সে, তাহলে 2 ঘন্টা 30 মিনিট যোগ আরো 1 ঘন্টা মানে হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিটকে যদি আমি ঘন্টাতে কনভার্ট করে নিই তাহলে আমি পেয়ে যাবো 3.5 ঘন্টা। আর তার গতিবেগ দেওয়া আছে না 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রতি ঘন্টায় যদি 40 কিলোমিটার যায় তাহলে 3.5 ঘন্টায় কত যাবে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 3.5 গুণিত 40, 3 40 120 আর 20 মানে হচ্ছে 140 কিলোমিটার, তাহলে অবশ্যই তার গন্তব্যস্থলের দূরত্ব 140 কিলোমিটার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 0.5 শতাংশকে দশমিকে পরিণত করলে তার মান হবে কত। তা এখানে কি দিয়েছে, 0.5 শতাংশ। দেখো কোনো কিছু পার্সেন্টের চিহ্ন থাকার অর্থ হচ্ছে নিচেতে একটা 100 থাকা, অর্থাৎ এইটা সমান আমি লিখতে পারি 0.5 বাই 100, তাই না। আমি এখানে 10% বলতে কি বুঝি, 10% বলতে বুঝি 10 বাই 100, বুঝি তো। তাহলে এখানেও তাই 0.5% মানে হচ্ছে 0.5 বাই 100। এবার দেখো নিচেতে 100 আছে, একের পর দুটো শূন্য আছে মানে দশমিকটা আরো 2 ঘর বাঁ দিকে চলে যাবে মানে হয়ে যাবে 0.005। তাহলে 0.5 শতাংশকে যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে তার মান দাঁড়াবে 0.005। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 8 নাম্বার,
কি বলছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। এখানে আমি টাইম লাইনটা টেনে নিই। এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, এটা হচ্ছে 10 বছর আগের সময়, আর এটা হচ্ছে 10 বছর পরের সময়। ঠিক, এবার বলছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, তাহলে তখন 10 বছর আগে ছেলের বয়স যদি x ছিল, তাহলে বাবার বয়স ছিল 3x। এখানে সন, এখানে ফাদার। তাহলে 10 বছর, আবার 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে 10 বছর পর বলতে এখানে, তাহলে এখান থেকে এখানে মোট ডিস্টেন্সটা কত দেখো, 20 বছরের। তাহলে এখানে এসে পুত্রের বয়স হবে x+20, আর পিতার হবে 3x+20। ঠিক আছে, 20 কেন যোগ হলো, কারণ এখানে 10 প্রেজেন্টে আসার জন্য তাকে 10 যোগ করতে হলো, আবার 10 বছর পরে যাওয়ার জন্য তাকে 10 যোগ করতে হলো, টোটাল 20 যোগ হলো। তখন বলছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ 3x+20 সমান 2 × x+20, বা 3x+20 সমান 2x+40। 2x এদিকে বিয়োগ হয়ে যাবে, x ওইদিকে 20টা বিয়োগ হয়ে যাবে 20। তাহলে x সমান 20। তাহলে আমি পেলাম কি, যে পুত্রের এখানকার বয়স হচ্ছে 20 বছর, 10 বছর আগের বয়স। তাহলে পিতার বয়স কত হবে, 3 × 20 60 বছর। এখানে আমার বর্তমান বয়সের অনুপাত চেয়েছে, তাই না? তাহলে বর্তমানে কত, 10 বছর পেরিয়ে তো না এটা, তাহলে এখানে 20+10 মানে 30 বছর, আর পিতার হবে 60+10 মানে 70 বছর। এবার কি বলেছে, এখানে বাবা ও ছেলের অনুপাত চেয়েছে। তাহলে বাবার বয়স হচ্ছে 70, পুত্রের বয়স হচ্ছে 30, তাহলে অনুপাত হচ্ছে 7:3। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। মার বয়স কত? এটা অনেক রকম মেথডে তুমি করতে পারবে, সব থেকে সংক্ষিপ্ত যেটা ভাবে করতে পারবে সেটাই আমি বলি। যে এখানে কি বলছে দেখো, মা এবং তার 6 সন্তানের বয়সের গড় হচ্ছে 12, কিন্তু যখন মায়ের বয়সটাকে আমি বাদ দিয়ে দিই তখন পড়ে থাকে কারা, সে 6 সন্তান, তাদের বয়সের গড় 5 বছর কমে যায়। তাহলে 6 সন্তানের মোট বয়স কত কমে যায়? 6 জন সন্তান ইন্টু 5 বছর করে গড় যদি কমে যায় গড়ে, তাহলে প্রত্যেক মোট কমে যায় 6 × 5 = 30 বছর। এটা বার করে নেবে যে আলটিমেটলি কমছে কত বছর। 6 × 5 = 30 বছর। আর পূর্বে মা সহ তাদের গড় কত ছিল, 12। তাহলে মা সহ তাদের সন্তানের গড় ছিল 12 বছর। তাহলে মায়ের বয়স কি হবে, বাচ্চাদের যেটা কমছে আর মায়ের সাথে যেটা গড়, সে দুটো যোগফল মানে হচ্ছে 42 বছর। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি আর একবার বলে দিই, যে যখন মা এবং 6 সন্তান হচ্ছে তখন 7 জন চলছে, তাদের গড় বয়স হচ্ছে 12। যখন মায়ের বয়স বাদ দিয়ে দিলাম 6 বছর হয়ে গেল, তখন তাদের গড় বয়স হয়ে গেল 5 বছর কমে গেল, মানে 7 বছর হয়ে গেল। তাহলে আলটিমেটলি কমলো কত, এক প্রতি মাথা পিছু 5 করে কমলো তো, তাই 6 জন আছে তো এখানে, তাই 6 জনের মাথা পিছু কমলো কত, 6 × 5 = 30 বছর কমে গেল। আর যখন মা ছিল তখন তাদের 12 ছিল, মানে সেই 12-র মধ্যে একটা মাথা পিছুতে তো মাও নিয়েছিল, তা সেই জন্য সেইটাকে আমি যোগ করে দেবো এখানে, তাহলেই আমি মায়ের বয়সটা পেয়ে যাবো, যেটা হচ্ছে 42 বছর। ঠিক আছে, সব থেকে সংক্ষিপ্ত আকারে এইভাবেই আমরা করতে পারবো এটাকে। পরবর্তী রয়েছে নিচের অঙ্কটির মান নির্ণয় করো, WBP কনস্টেবল 2015। আচ্ছা, এটা কেন বলছি, যে একটা সিম্পল সিম্পলিফিকেশনস বলো, মান নির্ণয় বলো, যে সিম্পলিফিকেশন বলবো না, মান নির্ণয়, যে এইগুলো গুণ চিহ্ন, হ্যাঁ এক্স ভেবো না, এটা গুণ চিহ্ন। তাহলে সিম্পল এখানে বর্গমূল করব, 81 বর্গমূল হচ্ছে 9 × 3 বিয়োগ 4 × 4 16 বর্গমূল করে, একই আছে নিচেতে, তাহলে 4 × 4 বিয়োগ 9 × 3, অর্থাৎ ওপরে নিচে একই আসবে, মাইনাসে সাইন আসবে জাস্ট। তাহলে 27 - 7 16 বাই 16 - 27, তাহলে ওপরে আসবে 11, নিচেতে আসবে -11, মানে হচ্ছে -1। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। পরবর্তী, যদি y = 3x + 12 এবং y = 5 হয়, তাহলে x এর মান কত হবে? দেখো এটাও y এর মান দিয়েছে, এটাও y এর মান দিয়েছে, তাহলে উভয় দুটো সমান, অর্থাৎ 3x + 12 সমান 5 বলতে পারি আমরা, কারণ দুটোই তো y এর ভ্যালু। তাহলে এখান থেকে পাচ্ছি 3x সমান 12টা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 5 - 12, বা x সমান এখান থেকে পাচ্ছি -7 বাই 3টা এখানে চলে আসছে, অর্থাৎ -7/3। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, দুটি সংখ্যার যোগফল 45
এবং সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, সংখ্যা দুটির লসাগু কত? তাহলে যোগফল এখানে দিয়ে দিয়েছে, যোগফল দিয়ে দিয়েছে 45, আর বিয়োগফল কি বলেছে এখানে দুটি হবে, বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, অর্থাৎ বিয়োগফল যদি আমি লিখি এখানে, বিয়োগফল হচ্ছে 45 এর 1/9 অংশ বলে দিয়েছে, এখানে কাটাকাটি করলে আমি পেয়ে যাচ্ছি 5। তাহলে দেখো সংখ্যা দুটি যোগ আর সংখ্যা দুটির বিয়োগফল আমি পেয়ে গেলাম। বিয়োগফল আর যোগফল যদি পেয়ে যায় তাহলে আমি কি জানি যে বড় সংখ্যা সমান যোগফল যোগ বিয়োগফল বাই 2, মানে হচ্ছে 50/2, মানে হচ্ছে 25। আর ছোট সংখ্যা সেটা হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, মানে 40/2, মানে হচ্ছে 20। তাহলে সংখ্যা দুটি আমি পেয়ে গেলাম 25 আর 20। 25 আর 20 যদি পেয়ে যায় তাদের লসাগু, 25 আর 20 লসাগু আমরা করতে পারবো মুখে মুখেই, তাই না? কত দিয়ে যাবে এটা? 5 দিয়ে, 5 5 25, 5 4 20, তাহলে 5 5 25, 25 4 100, তাহলে এদের এলসিএম হচ্ছে 100। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটি কি হবে? পরিবর্তিত হবে না, 1% বাড়বে, 9% বাড়বে, নাকি 1% কমবে? সেই সেম, তুমি এই ফর্মুলাটাতে প্রত্যেক পরীক্ষাতে একের বেশি অঙ্ক তো থাকবেই, শিওর, একটু মাথাতে রেখো, ঠিক আছে? এই প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, বা এটাকে এক্স ওয়াই দিয়েও করতে পারো। এই ফর্মুলাতে এক বা একের অধিক অঙ্ক তোমাদের এসেই আসছে বা আসছেই, দেখছি যেটা। তো এখানে কি হচ্ছে, প্রথমে 10% কমানোর কথা বলেছে, মানে -10, কম কথার অর্থ হচ্ছে মাইনাস, লোকসান হচ্ছে মাইনাস, আর বাড়ানো হচ্ছে প্লাস, আর লাভ হচ্ছে প্লাস। তাহলে প্রথমে -10, তারপরে 10% বাড়ানো হচ্ছে মানে +10। এবার এই দুটোকে যদি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাসই চিহ্ন আসবে, 10 10 এ 100ই হয়ে যাবে বাই 100। তাহলে এখানে এটা এটা এমনিই কেটে যাবে প্লাস মাইনাস, তাহলে এখানে পড়তে হচ্ছে -1, 100/100 মানে 1, আর এদিকে মাইনাস, তাহলে -1%, মাইনাস কত কি বললাম আমি? কমা বা লোকসান, ঠিক আছে? তাহলে 1% কমবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, যদি তাদের মাথা সংখ্যা 48 এবং মোট সংখ্যা 40 হয় তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? দেখো, মাথা সংখ্যা বলে দিয়েছে মোট 48, আর পায়ের সংখ্যা বলে দিয়েছে মোট 140। মাথা তো মুরগিরও একটা হয়, গরুরও একটা হয়, তাহলে যদি মুরগি এক্সটি থাকে আর ওয়াই গরুটি থাকে তাহলে x প্লাস ওয়াই সমান 48, এটা আমি একটা করতে পারি শর্ত। কিন্তু পায়ের ক্ষেত্রে দেখো, মুরগিদের দুটো পা হয়, গরুর ক্ষেত্রে 4টি পা হয়, মানে পা হবে 2x প্লাস 4y সমান হবে 140। এবার তুমি এটাকে, যেহেতু আমাকে এখানে মুরগি বার করতে বলেছে, মানে x ধরেছি, তাহলে x-টাকে রাখবো, y-টাকে কাটাবো, তাহলে এখানে আমি একে 4 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে এখানে 4y যেহেতু আছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 4x প্লাস 4y সমান কত পাচ্ছি এখানে গুণ করলে? 192। আর এবার এটা লিখে দাও, 2x প্লাস 4y সমান 140। এবার এদের মধ্যে বিয়োগ করে দাও, অপনয়ন যেটাকে আমরা বলি, তাহলে 4y কেটে যাবে, 192 থেকে বাদ চলে গেলে 52 চলে আসবে, 4x থেকে 2x বাদ দিলে 2x চলে আসবে, তাহলে 2x সমান 52, তাহলে x সমান হচ্ছে 52/2 ইকুয়াল টু 26। তাহলে x সমান তো আমি মুরগি ধরেছিলাম, তাহলে মুরগি সংখ্যা হচ্ছে 26টি। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটি পূর্ণ করতে পাম্পটির 2.13 ঘন্টা সময় লাগছে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হয়ে যাবে? তাহলে একটা জিনিস ভাবো ভালো করে, যে সে 2 ঘন্টাতে কমপ্লিট করতে পারে পাম্পটি, কিন্তু ফুটো আছে যেদিকে জল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য 2 ঘন্টার জায়গায় তাই 2.13 ঘন্টা সময় লাগলো, ঠিক? তাহলে বেশি কতটা সময় লাগলো? 2.13 মাইনাস 2 সমান 1/3 ঘন্টা। একে যদি আমি মিনিটে কনভার্ট করে নিই, 60 দিয়ে গুণ করে, তাহলে 20 মিনিট আমি পেয়ে যাব। তাহলে 20 মিনিট তার বেশি সময় লাগছে। কেন বেশি সময় লাগছে? কারণ একটা ছিদ্র রয়েছে, যে ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারছি যে 20 মিনিটে সে যতটা ভর্তি করলো, সেই জলটাই 2.13 ঘন্টাতে ফুটোটা দিয়ে বেরিয়ে গেল। এবার 2.13 ঘন্টা মানে কত? 2.13 ঘন্টা সমান হচ্ছে 2
60 120 আর 20 মানে হচ্ছে 140 মিনিট। তাহলে প্রথমে এখানে বলেছে দেখো সে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, মানে 120 মিনিটে সে এক অংশ ভর্তি করতে পারে। তাহলে সে 20 মিনিটে কতটা ভর্তি করছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে 20 মিনিটে করবে কত, 20/120 ইন্টু 1 মানে হচ্ছে 1/6 অংশ। সেই 1/6 অংশ যেটা ভরছে, কেন ভরতে হচ্ছে, কারণ ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই 1/6 অংশ জল এই 140 মিনিটে ছিদ্রটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেটা যদি আমি বার করে নিই যে 140 মিনিটে যদি 1/6 অংশ জল বেরিয়ে যায়, তাহলে সম্পূর্ণ খালি হতে, এক অংশ খালি হতে কত সময় লাগবে? যেহেতু বেশি, তাহলে 1/1/6 ইন্টু 140 বা 6 ইন্টু 140 বা 840 মিনিট, 840 মিনিট। এটাকে যদি ঘন্টাতে কনভার্ট করে নিই, 6 14 84 মানে হচ্ছে 14 ঘন্টা। তাহলে সেই ছিদ্রটা দিয়ে জল বেরিয়ে যেতে সময় লাগবে 14 ঘন্টা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হয়ে যাবে 14 ঘন্টা সময়ে। নেক্সট এবং লাস্ট দেখো, 2015-র যে কনস্টেবল পরীক্ষা ছিল সেখানে 60টি প্রশ্ন ছিল এবং যার মধ্যে 16টি কি বা 15টি ম্যাথ ছিল। এখানে হয়তো একটা জিআই ঢুকেছে, নিয়ে 16টি হয়েছে। তো 16টি কোশ্চেন ছিল। তো এটা লাস্ট প্রশ্ন তোমাদের, যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলক তৈরি করা যাবে? তাহলে একটা বড় গোলককে ভেঙে একটা ছোট গোলককে যদি বানাই আমি, তাহলে সেই ছোট গোলকের সংখ্যা হবে কি, বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন। তাই তো? তাহলে বড় গোলকের ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে তার আয়তন কি, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর হচ্ছে এখানে 6, তাহলে 6 এর কিউব। আর ছোটটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 4/3 পাই 2 কিউব। 4/3 পাই 4/3 বাই কেটে গেল, আলটিমেটলি 6 কিউব বা 2 কিউব পড়ে থাকছে, মানে 6 গণিত 6 গণিত 6 বাই 2 গণিত 2 গণিত 2, প্রত্যেকটা সাথে কেটে যাবে একবার করে, মানে 3 3 9 3 27টি। তাহলে ছোট গোলক আমি কতগুলি পাবো, 27টি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। এবার আরেকবার বলে দিই, দেখো এটা হচ্ছে মেথডিক্যালি, পরীক্ষাতে যদি আসে এরকম ব্যাসার্ধ দিয়ে থাকে, নিয়ে যদি বলে যে এই ধরনের গোলক ভেঙে এটা কত করব, তাহলে কি হবে, সিম্পল যে ব্যাসার্ধটা দেওয়া থাকবে তার কিউবকে যে ব্যাসার্ধ বানাতে হবে তার কিউব দিয়ে ভাগ করে দেবে, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে। কারণ দেখো কি হচ্ছে, 4/3 পাইটা কেটেই গেল, তাই না? তো এটা রাখা না রাখা আমার সংক্ষিপ্ত আকার যদি করতে চাই তাহলে এটা তুমি করতে পারো। এবার এটাই দেখবে কোনো জায়গাতে বলে দিয়েছে যে এটা কিউব, এটা বাই এটা কিউব করে দেবে, তাহলে উত্তর হয়ে গেল। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। অ্যাকচুয়ালি শর্ট ট্রিক্স কিছু নয়, শর্ট ট্রিক্স আসে মেথড থেকে। তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেই শর্ট ট্রিক্স তোমরা নিজেরাই করতে পারবে। তো 6 কিউব বাই 2 কিউব করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা হচ্ছে 27টি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল ডাব্লিউবি কনস্টেবল, পুলিশ কনস্টেবল 2015 সালের ম্যাথ কোশ্চেন। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। গতকালের ক্লাসে তোমাদের সাউন্ড প্রবলেম হয়ে গেছিল, তো সেটাকে আমি আবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো হয়তো আগে পেয়ে গেছো বা পেয়ে যাবে পরে। তো যদি করার কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।